ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গলি এডুকেশন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে সাহিত্যের ইতিহাসের নাটক পাঠ থেকে দীনবন্ধু মিত্র। আজকে দীনবন্ধু মিত্র সম্পর্কে এবং তার রচিত বিভিন্ন নাটক সম্পর্কে আমরা আজকে আলোচনা করব এই ভিডিওয়। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, তাতে চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো শুরু করি আজকের এই ভিডিও। দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র 1830 সালের 10ই এপ্রিল, যেটা বাংলায় 1238 সাল, উত্তর চব্বিশ পরগনা জেলার চৌবেড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কালাচাঁদ মিত্র। তিনি ছিলেন বাবা মায়ের ষষ্ঠ সন্তান। দীনবন্ধু মিত্রের বাল্য নাম ছিল গন্ধর্ব নারায়ণ মিত্র। দীনবন্ধু মিত্রের পিতৃদত্ত নাম ছিল এটি, গন্ধর্ব নারায়ণ মিত্র। ছাত্র জীবনে তিনি পিতৃদত্ত নাম পরিত্যাগ করে দীনবন্ধু নাম গ্রহণ করেন, কারণ বাল্যকালে সমবয়সী বন্ধুরা তাকে থুক গন্ধ বলে খ্যাপানোয় বিরক্ত হয়ে তার পিতা তার নাম পরিবর্তন করে রাখেন দীনবন্ধু। যে সময় দীনবন্ধু মিত্র চৌবেড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন, সেই সময় এই স্থানটি উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ছিল না, এটি নদিয়া জেলার অংশ ছিল। যমুনা নামে ক্ষুদ্র নদী এই গ্রামকে প্রায় চারদিকে বেষ্টন করে প্রবাহিত হয়েছিল বলে এই গ্রামের নাম হচ্ছে চৌবেড়িয়া। দীনবন্ধু মিত্র ঈশ্বরচন্দ্র গুপ্তের ভাবশিষ্য ছিলেন, সে কারণে তিনি কবিতা দিয়ে সাহিত্য জীবন শুরু করেছিলেন। দীনবন্ধু মিত্র ঊনবিংশ শতাব্দীর বাংলা নাটকের এক উজ্জ্বল নক্ষত্র এবং অন্যতম শ্রেষ্ঠ রূপকার। 1855 সালে দীনবন্ধু মিত্র পোস্টমাস্টার চাকরিতে যোগদান করেছিলেন। 1871 সালে তিনি ভারত সরকার কর্তৃক রায় বাহাদুর উপাধি পেয়েছিলেন। দীনবন্ধু মিত্র সংবাদ প্রভাকর, সংবাদ মাধুরী প্রভৃতি পত্রিকায় নিয়মিত লেখক ছিলেন বা নিয়মিত লিখতেন তিনি সেখানে। দীনবন্ধু মিত্রের নাটকগুলোকে আঙ্গিক অনুসারে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়। প্রথমেই রয়েছে ট্র্যাজিক, এর মধ্যে পড়ছে নীলদর্পণ নাটক 1860, কমেডির মধ্যে পড়ছে নবীন তপস্বিনী 1863, লীলাবতী 1867, কমলে কামিনী 1873, প্রহসনের মধ্যে পড়ছে বিয়ে পাগলা বুড়ো 1866, সধবার একাদশী 1866, জামাই বাড়ি 1872। তা প্রথমে আমরা নীলদর্পণ সম্পর্কে আলোচনা করি। নীলদর্পণ 1860। নীলদর্পণ নাটকটির ঘটনা, বিষয় চিন্তা, রচনা স্থান, প্রকাশ স্থান, মুদ্রণালয় অর্থাৎ যেখানে মুদ্রণ করা হয়েছিল প্রথম মঞ্চায়ন, সবই হচ্ছে বাংলাদেশি। মানে প্রথম যে ঘটনা, বিষয় চিন্তা, যেখান থেকে রচনা হয়েছিল, যেখান থেকে প্রকাশ করা হয়েছিল, যেখান থেকে মুদ্রণ করা হয়েছিল, সমস্ত কিছুই বাংলাদেশে। নীলকর, বিষধর, দংশন, কাতর, প্রজানীকর, ক্ষেমঙ্করেন, কেনচিৎ প্রতীকে নামে প্রণীতম, এই ছদ্মনামে প্রথম নীলদর্পণ নাটকটি ছাপা হয়। গ্রন্থটির ইংরেজি অনুবাদ করেছিলেন মধুসূদন দত্ত এবং তা প্রকাশ করেছিলেন রেভারেন্ড জেমস লং। নাটকের বাস্তবতা ও চরিত্রগুলির স্বাভাবিকতার গুণের জন্যই অনেকেই নীলদর্পণকে আঙ্কেল টমস কেভিনের সঙ্গে তুলনা করেছেন। নীলদর্পণ নাটকের বিষয় নীল চাষকে কেন্দ্র করে নীলকরদের অত্যাচার এবং ওই অত্যাচারের বিরুদ্ধে আংশিক সংগ্রামের কাহিনী। দেশের অসহায় প্রজাদের দুঃসহ লাঞ্ছনার প্রত্যক্ষ চিত্র এই নাটকে ফুটে উঠেছে। নীলদর্পণ পাশ্চাত্য ভাবাশ্রিত পঞ্চাঙ্গ নাটক। চরিত্রের মধ্যে রয়েছে নবীন মাধব, গোলক বসু, বিন্দু মাধব, সাবিত্রী, তোরাব, সরলতা, আদুরি, ক্ষেত্রমণি, রায়চরণ, সাধুচরণ, পদিময়রানী, রোগ সাহেব। পরবর্তী নাটক নবীন তপস্বিনী, আমরা জানি এটা কমেডির মধ্যে পড়ছে। 1863, এটি দ্বিতীয় নাটক মধুসূদনের। নাটকের বিষয়বস্তু কতকটা রূপকথার তুল্য। রূপকধর্মী এই নাটকের কাহিনী তার শৈশবে লেখা ক্ষুদ্র আখ্যান কাব্য বিজয় কামিনী অনুসরণে গড়ে উঠেছে। চরিত্রের মধ্যে রাজা রমণীমোহন, বড় রানী মহিষী, বড় রানীর পুত্র বিজয়, রাজা সভা পণ্ডিত বিদ্যাভূষণ এবং তার কন্যা কামিনী। পরবর্তী নাটক লীলাবতী 1867। লীলাবতী একটি সামাজিক নাটক। এই কাহিনী অত্যন্ত জটিল প্রকৃতির। কলকাতার সম্পূর্ণ গৃহস্থ হরিবিলাস চট্টোপাধ্যায় এবং তার সন্তানদের দ্বন্দ্বকে কেন্দ্র করে
আবর্তিত হয়েছে এই নাটকের কাহিনী। ললিত এবং লীলাবতীর প্রণয়ই নাটকের মূল বিষয়বস্তু। লীলাবতী নাটকটি প্রথম অভিনীত হয় 1872 সালে 30 মার্চ চুঁচুড়ার মল্লিক বাড়ির মঞ্চে। বঙ্কিমচন্দ্র ও অক্ষয়চন্দ্র সরকারের উদ্যোগে এই অভিনয় হয়েছিল। চরিত্রের মধ্যে রয়েছে লীলাবতী, অরবিন্দ, তারা, হরবিলাস, ললিত মোহন, নদের চাঁদ। পরবর্তী নাটক কমলে কামিনী 1873। কমলে কামিনী দীনবন্ধু মিত্রের সর্বশেষ নাটক। এই নাটকের পটভূমি কাছাড় অঞ্চল। চরিত্রগুলি সর্বই অভিজাত বংশীয় তবে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল মানুষদের আখ্যান। 20শে ডিসেম্বর 1873 তারিখে নাটকটি ন্যাশনাল থিয়েটারে সর্বপ্রথম অভিনীত হয়। উল্লেখযোগ্য চরিত্রের মধ্যে রাজা, সমরকেতু, শশাঙ্ক শেখর, গান্ধারী, সুশীলা, সরবালা। পরবর্তী নাটক বা আমরা যাকে বলি প্রহসন, বিয়ে পাগলা বুড়ো 1866। এই প্রহসনটি হাস্যরসাত্মক একটি নাটক। নাটকটি 1872 সালে প্রথম অভিনীত হয়। এটি সমাজে প্রাচীন পন্থীদের ব্যঙ্গ করে রচিত। এই প্রহসনে বিবাহ বাতিকগ্রস্ত এক বৃদ্ধের নকল বিয়ের আয়োজন করে স্কুলের অপরিপক্ক ছেলেরা কিভাবে তাকে নাস্তানুবোধ করে সেই কাহিনী এই প্রহসনের বিষয়বস্তু। বঙ্কিমচন্দ্র লিখেছিলেন যে এই নাটক কোনো জীবিত ব্যক্তিকে লক্ষ্য করিয়া লিখিত হইয়াছিল। চরিত্রের মধ্যে নসিরাম, লতা, রাজীব, রাজমণি, কেশব, বৈকুণ্ঠ এই চরিত্রগুলো রয়েছে। পরবর্তী প্রহসন সধবার একাদশী 1866। সধবার একাদশী একটি প্রহসন 19বিংশ শতাব্দীর মধ্যভাগে সুরাপান ও বেশ্যাশক্তি এক শ্রেণীর যুবকের জীবনে বিপর্যয় সৃষ্টি করেছিল। সধবার একাদশী সেই সামাজিক বিপর্যয়ের কাহিনী। নায়ক নিমচাঁদের জীবনে প্রতিভা থাকা সত্ত্বেও ব্যর্থতা, অধঃপতন বোধ ও আত্মগ্লানি নাটকটিতে গভীর মাত্রা যোজন করেছে। এই নাটকের নায়ক নিমে দত্ত বাংলা সাহিত্যের অবিস্মরণীয় চরিত্র। বলা যায় কেনারাম চরিত্রের মধ্য দিয়ে তৎকালীন শিক্ষিত শ্রেণীর নৈতিক অবস্থান এবং বিচার ব্যবস্থার হাস্যকর পরিচয় ফুটে উঠেছে। এতে 3টি অঙ্ক আছে। উল্লেখযোগ্য চরিত্রের মধ্যে জীবনচন্দ্র, অটল বিহারী, নিমচাঁদ, কেনারাম, সৌদামিনী, গিন্নি, কাঞ্চন এই চরিত্রগুলো উল্লেখযোগ্য। পরবর্তী প্রহসন জামাই বাড়ি 1872। দীনবন্ধু মিত্রের তৃতীয় প্রহসন হচ্ছে জামাই বাড়ি। এর কাহিনী একটু অদ্ভুত ধরনের। সেকালের কলকাতার এক ধনী পরিবারের কথা নিয়ে রচিত এই জামাই বাড়ি প্রহসনটি। এতে ঘর জামাই প্রথার শোচনীয় রূপ দেখানো হয়েছে। অনেকগুলি জামাইকে একটা ব্যারাকের মধ্যে পুড়ে রাখা এবং তাদের অন্তঃপুরে নিয়ে যাওয়ার বিষয়টি একটু অস্বাভাবিক হয়েছে বটে, কিন্তু প্রহসনের পক্ষে তা উপাদেয় হয়ে উঠেছে। এই প্রহসনটি 4টি অঙ্কে রচিত। প্রহসনের কাহিনী 2টি ভাগে বিভক্ত। চরিত্রের মধ্যে পদ্মলোচন, বিন্দুবাসিনী, শান্ত, মধুর, কামিনী, অভয়, বিজয়বল্লভ এই চরিত্রগুলো রয়েছে। তাহলে এই গেল দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্রের ট্র্যাজিক নাটক, নীলদর্পণ কমেডির মধ্যে, এবং আমরা 3টি ভাগে ভাগ করছি, ট্র্যাজিক, কমেডি, প্রহসন। এই 3টে ভাগই খুব সুন্দরভাবে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝেছো। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশন তো খোলাই রয়েছে, সেখানে তোমরা নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, তাতে চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।